আজকে আমরা আলোচনা করব হিসাব চক্র নিয়ে। হিসাব চক্র হিসাবের বইসমূহ অধ্যায়ের তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যে হিসাবের বইসমূহ নামে সেকেন্ড চ্যাপ্টারটি আছে, ওখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র যদি বুঝতে পারো তোমরা মোটামুটি হিসাব বিজ্ঞানে যা যা কাজ হয় সবগুলাই কিন্তু বুঝতে পারবা। সো মুখস্থ করবা না, মুখস্থ না করে কীভাবে হিসাব চক্র বোঝা যায় আমরা যদি একটু বুঝতে পারি তাহলে এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এসএসসি পরীক্ষার এমসিকিউর জন্য। সো হিসাব চক্র বেসিক্যালি বোঝায় আমাদের হিসাবে কেন যতগুলো কাজ করে এটা একটা চক্রাকারে কাজ করে। প্রথমে আমাদের একটা কাজ করতে হয়, তারপরে একটা কাজ করতে হয়, এভাবে আমাদের 10, 11, 12 মতান্তরে অনেকগুলো 12টার মতো কাজ করতে হয়। এই সবগুলো কাজ চক্রাকারে ঘুরতে থাকে একটা প্রতিষ্ঠানে, একটার পর একটা আসতে থাকে সেরকম আর কি। সেজন্য এটাকে বলা হয় হিসাব চক্র। যেমন একটা প্রতিষ্ঠানে যখন একটা লেনদেন সংঘটিত হয় তখন আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হিসাবের প্রথম কাজ, এবং এটাকে আমরা বলছি লেনদেন শনাক্তকরণ অথবা লেনদেন চিহ্নিতকরণ। লেনদেন শনাক্তকরণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। যেমন একটা প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ হয়, এই প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ থেকে কোনটা কোনটা লেনদেন সেটা আমাদেরকে ফার্স্টে বের করতে হবে, এবং এই কাজটাকে আমরা নাম দিচ্ছি কি লেনদেন শনাক্তকরণ। এটা আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম কাজটা করতে হয়। এবং ভাই এরপরে কি করতে হয়, এরপরে আমাদের লেনদেনগুলোকে জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়, অর্থাৎ দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে জাবেদাভুক্তকরণ। কি করণ? জাবেদাভুক্তকরণ। আমি তোমাদেরকে যদি বিষয়টা একটু দেখাই, ধরো একটা প্রতিষ্ঠানে লেনদেন হলো যে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো, এটা কি লেনদেন? তোমার কি মনে হচ্ছে এটা লেনদেন? যদি লেনদেন হয় আমাদের প্রথম কাজ শেষ, আমাদের এখান থেকে লেনদেন চিহ্নিত করা হয়েছে যে আমরা একটা লেনদেন পাইছি। এবং দ্বিতীয় কাজে এসে এই লেনদেনটাকে আমার জাবেদায় নিয়ে যেতে হবে। জাবেদায় নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বিশ্লেষণ করতে হয়। এই পুরো বিষয়টাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, পুরো লেনদেনটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পাবো এখানে দুইটা হিসাব আছে। একটা হচ্ছে আমি একটা ক্রয় করছি, ক্রয় আমার জন্য একটা খরচ, ক্রয় নামের একটা হিসাব আসবে, এবং আমার কাছ থেকে পণ্য ক্রয় করার কারণে হয়তো নগদ টাকা চলে গেছে, অথবা বাকিতেও নিতে পারি, আমি ধরে নিচ্ছি নগদ টাকা চলে গেছে, যদি এখানে স্পেসিফিকলি কিছু বলা নাই, নগদান হিসাব। তাহলে আমার দুইটা হিসাব অবশ্যই একটা লেনদেন থেকে বের করতে হবে, এবং এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ আমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতি নামে একটা বিষয় আছে যেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি, ওখানে হচ্ছে আমাদের প্রতিটা লেনদেনে দুইটা করে হিসাব থাকবে। এই যে আমরা এই লেনদেন থেকে এই দুইটা হিসাব বের করলাম, এবং জাবেদাভুক্ত যখন করব প্রতিটা হিসাবকে আমার ডেবিট ক্রেডিট করতে হবে। আমাদের ডেবিট ক্রেডিট হিসাব আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি রেওয়ামিল অধ্যায়ে, যে সব ডেবিট আদম ক্রেডিট। এটা শর্টকাট জাস্ট মনে রাখার জন্য যে আমি কোনটাকে ডেবিট করব কোনটাকে ক্রেডিট করব। আদম ক্রেডিট। দেখো আমাদের টোটাল হিসাব হচ্ছে 5টি। কয়টি? টোটাল হিসাব হচ্ছে 5টি। যেমন সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখানে জাস্ট প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা সব বলি যে সব ডেবিট আদম ক্রেডিট, অর্থাৎ সব যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, আদম যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে। যেমন মনে করো দায়, দায়টা কোথায় আছে? আদমের মধ্যে আছে, তাহলে আদম যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে। যেমন লায়াবিলিটি যদি বৃদ্ধি পায় আমার ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। সবের মধ্যে আছে ব্যয়, মনে করো ব্যয় যদি বৃদ্ধি পায় কী হবে? ডেবিট হবে, আর যদি হ্রাস পায় ক্রেডিট হবে। তো খরচ, খরচ একটা ব্যয়, সুতরাং এটা যদি বৃদ্ধি পায় কী হবে? ডেবিট হবে। আর নগদ, এটা একটা সম্পদ, সম্পদে যে স ডেবিট, যেহেতু এটা নগদ হ্রাস পাচ্ছে, তুমি পণ্য ক্রয় করলে তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, সেই কারণে সম্পদ আমার হ্রাস পাচ্ছে, সেজন্য আমরা এটাকে বলবো ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে এই জিনিসটাকে আমরা জাবেদাভুক্তকরণ এটাকে বিশ্লেষণ করছি, এখন বিশ্লেষণ করে আমরা একটা জাবেদা দিব। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা একটা জাবেদা দিলাম, যে মনে করো 1000 টাকার পণ্য ক্রয় করছি, 1000 টাকা নগদ টাকা চলে গেছে, এটা আমার জাবেদা শেষ। জাবেদা অনেকভাবে হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এটাকে আমরা বেসিক্যালি বলতে পারি জাবেদাভুক্তকরণ। এখন আমরা একটা লেনদেন যখন জাবেদাভুক্তকরণ করে ফেলবো, অর্থাৎ জাবেদাতে লিখে ফেলবো, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ অথবা খতিয়ানভুক্তি। আমাদেরকে কি করতে হবে? খতিয়ানে নিয়ে যেতে হবে। এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একই উদাহরণের মাধ্যমে যদি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে কয়টা হিসাব আছে? দুইটা হিসাব আছে। এই দুইটা হিসাবের জন্য আমাদেরকে দুইটা আলাদা আলাদা খতিয়ান করতে হবে। খতিয়ান দুইভাবে করা যায়, চলমান জেড ছক, তারপর একটা হচ্ছে টি ছক। তোমরা যদি এগুলো আগে করে থাকো হয়তো বুঝতেছো, না করলে সমস্যা নেই, আমরা খতিয়ান নিয়েও ক্লাস দেবো, সমস্যা নেই। তো খতিয়ানে আমি বেসিক্যালি যদি বলি যে খতিয়ান আমি ক্রয় হিসাবের জন্য একটা খতিয়ান করব, নগদান হিসাবের জন্য আরেকটা খতিয়ান করব। এরকম আমার লেনদেনে যতগুলো এরকম হিসাব থাকবে, সেপারেট হিসাব থাকবে। মনে করো আরেকটা জাবেদার মধ্যে
মধ্যে আসবাবপত্র আসছে, আরেকটা জাবেদার মধ্যে ব্যাংক আসছে। আমি সবগুলোর জন্য আলাদা আলাদা এরকম এক একটা কী করব, হিসাব করব। এগুলাকে বলা হয় এক একটা হিসাব। যেমন এটা একটা ক্রয় হিসাব, এটা নগদান হিসাব। আমরা এখানে যেটা করব সেটাকে আমরা বলছি খতিয়ান। এগুলোকে বলা হচ্ছে খতিয়ান। সবগুলোকে একসাথে বেসিক্যালি খতিয়ান বলা হয়। খতিয়ান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাবেদা করার পর আমরা খতিয়ানটা করব। এখন খতিয়ানের প্রতিটা খতিয়ানের একটা কি হয়, ব্যালেন্স হয়। আমরা এখান থেকে একটা ব্যালেন্স বের করব, এখান থেকে একটা ব্যালেন্স বের করব, এবং ব্যালেন্স বের করার পর সেই ব্যালেন্সগুলো নিয়ে আমাদেরকে আরেকটা কাজ করতে হয়, সেটাকে আমরা বলি রেওয়া মিল করতে হয়। কি করতে হয়, রেওয়া মিল করতে হয়। এবং এটা হচ্ছে কি কাজ, এটা হচ্ছে চতুর্থতম কাজ। তাহলে চতুর্থ কাজ হচ্ছে আমাদের কি, রেওয়া মিলভুক্ত করা। রেওয়া মিল জিনিসটা কি, ধরো ভাইয়া আমি এখানে ক্রয় হিসাবের মধ্যে ব্যালেন্স বের করলাম, কীভাবে ব্যালেন্স বের করবো সেটা আমরা দেখব। ক্রয় হিসাবের মধ্যে ব্যালেন্স বের করলাম 500 টাকা, নগদান হিসাবের মধ্যে ব্যালেন্স বের করলাম 600 টাকা। এবং এরকম তুমি আরও আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, মজুত পণ্য হিসাব, এরকম আরও অনেকগুলো হিসাব হয়তো তুমি খতিয়ান থেকে পাবা। প্রতিটার জন্য এরকম একটার জন্য এক একটা ব্যালেন্স করে পাবা। এবং সবগুলো ব্যালেন্সকে আমরা আরেকটা স্টেটমেন্ট আকারে লিখব, এবং সেটাকে আমরা বলছি রেওয়া মিল। যেমন আমাদের এখানে যে দুইটা আছে, ক্রয় হিসাব হচ্ছে আমার 500 টাকা, নগদান হিসাব হচ্ছে আমার মনে করো 600 টাকা। এই দুইটাই আছে, আমি দুইটাই লিখলাম, দুইটাই ডেবিট পাশে। তো এই যে এরকম একটা যে আমরা ঘর করে একটা যে স্টেটমেন্ট তৈরি করি, সেটাকে আমরা বলছি রেওয়া মিল। অর্থাৎ আমরা খতিয়ানের পর খতিয়ানের যে ব্যালেন্সগুলো থাকবে, রেওয়া মিল, খতিয়ানের যে ব্যালেন্সগুলো থাকবে সেই ব্যালেন্সগুলো নিয়ে আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করব। যখন আমাদের রেওয়া মিল করা হয়ে যাবে, যখন আমাদের কি করা হয়ে যাবে, রেওয়া মিল প্রস্তুত করা হয়ে যাবে, তখন আমাদের পঞ্চম ধাপে আসতে হবে। পঞ্চম ধাপে আমার কাজটা কী ভাইয়া, পঞ্চম ধাপে হচ্ছে আমার সমন্বয় করতে হবে। দেখো প্রতিষ্ঠানে সমন্বয় হওয়ার মতো কয়েকটা বিষয় আছে। কি কি বিষয়, এটা বোঝানোর জন্য আমি শর্টকাটে যদি তোমাদের একটু এরকম বলি, যে মনে করো প্রতিষ্ঠানে তুমি প্রতিষ্ঠানে একজন কর্মচারীকে বেতন দিয়ে দিলা, অগ্রিম বেতন দিয়ে দিছো। কি দিয়ে দিছো, অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন যদি দিয়ে দাও, ব্যাপারটা কীরকম হচ্ছে, ধরো তুমি 2 বছরের টাকা দিয়ে দিছো, 2 বছরের টাকা, ওকে 200 টাকা দিয়ে দিলা ফর এক্সাম্পল। এখন এই 200 টাকা দেওয়ার পর দেখো আমাদের খরচ কিন্তু যে বছরেরগুলো সেই বছর হিসাব করতে হবে, আয় যে বছরেরগুলো সেই বছর হিসাব করতে হবে। তাহলে খরচ এবং আয় যে বছরেরগুলো সেই বছর হিসাব করার জন্য তুমি যেহেতু 2 বছর দিয়ে দিছো, তাহলে মনে করো তুমি 2020 সালে টাকাটা দিছো, 2020 এবং 2021 সালের টাকা আর কি, ওখানে উদাহরণের জন্য বলছি আর কি। এখন 2020 সালের ডিসেম্বরের 31 তারিখ যখন আসবে, তখন তুমি কি বলবা, বলবা যে আমার যে অগ্রিম বেতন ছিল সেখান থেকে 100 টাকা চলে যাবে, 100 টাকা খরচ হয়ে গেছে। কারণ ও বলবে যে আমি বেতন অলরেডি আমি কাজ করে ফেলছি 100 টাকা, সুতরাং আমার 100 টাকা হয়ে গেছে। অগ্রিম বেতন ওখান থেকে কি হয়ে যাবে, 100 টাকা মাইনাস হয়ে যাবে। এবং এই জিনিসটা যে আমরা করলাম, এই কাজটাকে বলা হয় সমন্বয় করা। কি করা, সমন্বয় করা। অর্থাৎ আমার যা আগে থেকে দেওয়া ছিল অথবা আগে যা দিই নাই সেগুলোকে সমন্বয় করা। দিই নাই মানে কি, মনে করো তোমার ভাড়া বকেয়া হয়ে গেছে, বকেয়া ভাড়া। এখন এই বকেয়া ভাড়া সেটা তুমি বুঝবা কখন, যখন ডিসেম্বরের 31 অথবা মাসের শেষে, বছর শেষে যখন আসবা, তখন বুঝতে পারবা যে হ্যাঁ তুমি ভাড়া 500 টাকা দাও নাই। তখন তুমি বলবা যে আমার বকেয়া ভাড়া নামে 500 টাকা কি আছে, বকেয়া আছে। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে সমন্বয় করা। এই সমন্বয়গুলো আমাদেরকে করতে হয় রেওয়া মিলের পরে, এবং এটা আমরা বুঝতে পারি রেওয়া মিলের পরে। চারটা বেসিক জিনিসের সমন্বয় হয়। একটা হচ্ছে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় এবং বকেয়া আয়। বকেয়া আয়কে অনুপার্জিত আয় বলে, সমস্যা নাই, আমরা সহজে বোঝার জন্য বকেয়া আয় বলছি। তাহলে এই চারটা বিষয়ের কিন্তু আমার সমন্বয় যাবে দিতে হয়। আরও অনেক সমন্বয় থাকতে পারে, কিন্তু যা সমন্বয় থাকুক না কেন আমরা রেওয়া মিলের পরে সেই সমন্বয়গুলো করব। সমন্বয় করার জন্য আমাদের এই ধাপটাকে আমরা কি বলছি, সমন্বয় দাখিলা দিতে হবে। এটাকে আমাকে কী করতে হবে, সমন্বয় দাখিলা দিতে হবে। আমার সব কিছু, আমার হিসাব কিন্তু শুরু হবে দাখিলা দিয়ে। দাখিলা মানে হচ্ছে জাবেদা দেওয়া আর কি। জাবেদা আমরা দেওয়া শিখবো, দেওয়া দেখবো, সমস্যা নাই। তাহলে সমন্বয় দাখিলা দেওয়ার পর দেখো তোমার রেওয়া মিল আগে একটা প্রস্তুত করে ফেলছো এখানে। এখন এরপর আবার কিছু জাবেদা পাইছো, যেহেতু সমন্বয় দাখিলা একটা জাবেদা, তাহলে জাবেদাগুলোকে আবার তোমার ওই রেওয়া মিলের মধ্যে আনতে হবে। এবং আমরা নতুন আরেকটা রেওয়া মিল প্রস্তুত করব, সেটাকে আমরা বলছি হচ্ছে 5, এটা হচ্ছে 6, সমন্বিত রেওয়া মিল। কি বলছি এটাকে, সমন্বিত রেওয়া মিল।
এটার কাজ কি, এখানে জাস্ট তুমি আগের রেওয়া মিলের সাথে যেগুলো সমন্বয় করছো সেগুলো যোগ বিয়োগ করে দিবা। যেমন আমরা এখানে যেটা বলছিলাম যে অগ্রিম বেতনের সাথে বেতন সমন্বয় হয়েছে, তাহলে তোমার খরচ একটু বাড়বে, তারপরে হচ্ছে অগ্রিম বেতন থেকে কমে যাবে, তাহলে এগুলো যোগ বিয়োগ করে আমাদেরকে নতুন আরেকটা রেওয়া মিল প্রস্তুত করতে হবে, এবং সেটাকে আমরা বলছি সমন্বিত রেওয়া মিল। এবং সমন্বিত রেওয়া মিল যখন তোমার করা হয়ে যাবে, এরপর আমাদেরকে সবচেয়ে প্রধান কাজটা করতে হয়, যেটাকে আমরা বলছি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এবং হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অথবা আমাদের হিসাব বিজ্ঞান করার উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা, কারণ এটার মাধ্যমে কিন্তু আমাদের হিসাবের যে ব্যবহারকারী তারা কিন্তু সেটা জানতে পারবে, তথ্যগুলা পাবে কোত্থেকে, আর্থিক বিবরণী থেকে। আর্থিক বিবরণী 5টা ধাপে করা যায়, যে আমাদের ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই বিষয়গুলো নিয়ে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এটা কখন করতে হয়, সমন্বয় দাখিলার পর, এবং এটা কততম ধাপ, 7তম ধাপ, 7ম ধাপ, এটা মাথায় রাখবা। তাহলে আর্থিক বিবরণী যখন প্রস্তুত করে ফেলছো, এরপর আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সমাপনী দাখিলা দিতে হয়। কি করতে হয়, সমাপনী দাখিলা দিতে হয়, যেটা হচ্ছে 8 নাম্বার সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা কি জিনিস আমরা জানি, হিসাব হচ্ছে 5 ধরনের হিসাব আছে। কয় ধরনের হিসাব আছে, সম্পদ, আচ্ছা এখানে না লিখি, সম্পদ এটাকে বলি, তারপর আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তারপর হচ্ছে আয়কে আমরা কি বলি, আর বলি, আর এক্সপেন্স। তাহলে এখান থেকে এই 5টা হিসাব থেকে এই 3টা হিসাবকে বলা হয় স্থায়ী হিসাব। কি হিসাব, স্থায়ী হিসাব। আর এই 2টাকে বলা হয়, অর্থাৎ আয় এবং ব্যয়কে বলা হয় অস্থায়ী হিসাব অথবা চলতি হিসাব, অস্থায়ী হিসাব বা চলতি হিসাব। যখন তুমি আর্থিক বিবরণী প্রস্তুত করে ফেলবা, এই অস্থায়ী হিসাবগুলোকে আমার কি করতে হয়, ক্লোজ করে দিতে হয়। কি করতে হয়, ক্লোজ বা বন্ধ করে দিতে হয়। এই যে বন্ধ করার জন্য আমাদের একটা জাবেদা দিতে হয়, সেই জাবেদাকে বলা হয় সমাপনী জাবেদা অথবা সমাপনী দাখিলা। এগুলো কীভাবে করতে হয় আমরা দেখব। আপাতত এটা কখন করে আমরা সেটা বুঝবো, আর্থিক বিবরণী প্রস্তুত করার পর। যখন আমরা সমাপনী দাখিলা দিয়ে দিব, এরপর আমাদের একটা রেওয়া মিল তৈরি করতে হয়, যেটাকে বলা হয় সমাপনী পরবর্তী রেওয়া মিল। যেটাকে কি বলা হয়, সমাপনী পরবর্তী রেওয়া মিল। সমাপনী পরবর্তী রেওয়া মিল। একটু খেয়াল করো, সমাপনী পরবর্তী রেওয়া মিলে কি কি আসবে। আমরা যখন সমাপনী দাখিলার কথা বলছি, তখন আমি বলছি যে 5টা হিসাবের মধ্যে এই 2 ধরনের হিসাবকে আমার সমাপনী দাখিলা দিতে হবে। এখন তোমরা একটু বলো, বাকি যে হিসাবগুলো আছে সেগুলো কি, সেগুলো তো এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়েই আমাদেরকে কি করতে হয়, সমাপনী পরবর্তী রেওয়া মিল আমাদেরকে প্রস্তুত করতে হয়। এটা কততম ধাপ, এটা হচ্ছে 9ম ধাপ। 9ম ধাপে আমরা এই কাজটা করে থাকি। এদিকে একটু বেশি এলোমেলো হয়ে গেছে, আগে একটু বেশি আমরা স্পেস নিয়েছি, সমস্যা নাই, আমরা আশা করি বুঝতেছি। এবং এরপর আমাদেরকে 2টা ঐচ্ছিক কাজ করতে হয়। ঐচ্ছিক মানে হচ্ছে অপশনাল কাজ করতে হয়। কি করতে হয়, অপশনাল। এটার মিনিং হচ্ছে তুমি হিসাব বিজ্ঞান করার সময় এগুলো করলেও পারবা, না করলেও সমস্যা নাই। যদি তুমি করো তাহলে তোমাকে ফার্স্ট একটা কি করতে হবে, বিপরীত দাখিলা দিতে হবে, যেটা হচ্ছে 10ম ধাপ। এটাকে আমরা বলছি বিপরীত দাখিলা দিতে হবে। বিপরীত দাখিলা মানে কি, এটা হচ্ছে আমাদের যে সমন্বয় জাবেদাগুলো হয়, এই সমন্বয় জাবেদাগুলো পরবর্তী বছর গিয়ে আমাদেরকে নতুন করে একটা উল্টা জাবেদা দিতে হয়। এটা একটা রিজন আছে, আমরা যখন বিপরীত দাখিলা করব তখন বিস্তারিত আলোচনা করব। বিপরীত দাখিলা দিলেও পারো, না দিলেও সমস্যা নাই, এটা করা যায় কথা, না করে একই কথা করলে কিন্তু হিসাব রক্ষকের জন্য সুবিধা হয়, সেই কারণেই করে। এবং এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্র অনেক সময় দেখবা যে হিসাব বিজ্ঞানের এই যে সমন্বিত রেওয়া মিলের পর আর্থিক বিবরণী প্রস্তুতের আগে করে, কিন্তু আমরা যেটা এখন যে চার্টটা দেখাচ্ছি বা হিসাব চক্রটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কিসু কিমেলের যে মেইন বইটা আছে, হিসাব বিজ্ঞানের যে প্রধান বই, প্রধান তো হচ্ছে সুম্মা দিয়ে অ্যারিথমেটিকা যে বইটা আছে, আমাদের এখনকার সময়ের জন্য যে একেবারে প্রধান বই বলা যায়, সেরকম বইয়ে যে চক্রটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। ওখানে কার্যপত্রকে বলা হচ্ছে 11তম ধাপ, অথবা এটা সর্বশেষ 11 ধাপ বলা হচ্ছে আর কি, যেটা হচ্ছে কার্যপত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চন থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারো, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।